হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। দেখো, এখানে মেনলি আরআরবি গ্রুপ ডি এর প্রিভিয়াস ইয়ারের সম্পূর্ণ প্রশ্ন এখানে কমপ্লিট করা হবে। আমাদের টার্গেট তোমরা দেখতেই পাচ্ছ যে ইউথ কম্পিটিশন টাইমস, যে বইটা রেলওয়ে গ্রুপ ডির জন্য ব্রহ্মাস্ত্র, মানে সমস্ত বিগত বছরের রেলওয়ে গ্রুপ ডি কেন রেলওয়ে সমস্ত প্রশ্ন তোমরা এখানে পেয়ে যাবে। কিন্তু আমাদের টার্গেট যেহেতু রেলওয়ে গ্রুপ ডি, সেই জন্য রেলওয়ে গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারের সমস্ত প্রশ্ন আমরা অলরেডি করা স্টার্ট করে দিয়েছি। এর মধ্যে আমাদের অনেকগুলো চ্যাপ্টার ম্যাথ এবং সায়েন্সের কমপ্লিট হয়ে গেছে, আর সেটাও কিন্তু হয়েছে কি চ্যাপ্টার ওয়াইজ। আমরা যা কিছু করি সমস্ত কিছু চ্যাপ্টার ওয়াইজ। যেমন তোমরা দেখতে পাচ্ছ বল ও গতি, নিউটনের গতিসূত্র, এর মধ্যে কিন্তু পুরো মোশন চ্যাপ্টারটার আছে। আজকে 4 নাম্বার পার্ট, এর আগে 3টে পার্ট হয়ে গেছে। যে পার্টগুলো হয়ে গেছে বা যে চ্যাপ্টারগুলো আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি সবই কিন্তু এই বই থেকে, মানে যে বইটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, ইউথ কম্পিটিশন টাইমস, এই বইটা থেকে আমরা কমপ্লিট করেছি। পুরো প্রপার প্লেলিস্ট বানানো আছে, তোমরা প্লিজ মানে প্লেলিস্টে গিয়ে দেখো। তোমরা অনেকে বলো যে এই ভিডিও পাচ্ছি না, তোমরা প্লেলিস্ট চেক করো, অথবা আমি তোমাদের জন্য ডেসক্রিপশনে ডিটেলসের লিঙ্ক দিয়ে দিই, প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা আলাদা লিঙ্ক দিয়ে দিই। তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার প্লেলিস্টে কোনো কিছু খিচুড়ি পাকানো নেই, পুরো আলাদা আলাদা চ্যাপ্টার মানে তৈরি করা আছে। তোমরা ডেসক্রিপশন বক্সটা ভালো করে দেখো, ওখানে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। যে চ্যাপ্টারটা তোমাদের দেখার ইচ্ছা সেই চ্যাপ্টারে গিয়ে তোমরা লিঙ্কে ক্লিক করে দেখতে পারো। আমাদের মেন টার্গেট কিন্তু যে পরীক্ষার আগে সম্পূর্ণভাবে এই বইটা বাংলাতে সমাধান করব। মানে এটা কিন্তু সমস্ত প্রথম দিকের কিছু ক্লাস তোমরা দেখে ঘাবড়ে যেও না, ইংলিশে এসেছিল, কারণ ইংলিশে এই বইটা মেনলি হিন্দি আর ইংলিশে হয়। তো আমি ইংলিশে নিয়ে এলেও ইংলিশে কিন্তু আমি কোনো কোশ্চেন আলোচনা করিনি, সম্পূর্ণ বাংলাতেই আলোচনা করেছি। কিন্তু এরপর থেকে মানে কটা ইংলিশে ক্লাস হওয়ার পর থেকে আমরা কোশ্চেন এবং আনসার তো আগে থেকেই বাংলাতেই চলছিল, কোশ্চেনগুলো এমনকি তোমাদের জন্য বেঙ্গলিতে নিয়ে এসেছি। টোটাল তোমরা ক্লাসগুলো একবার দেখো, তাহলে বুঝতে পারবে টোটাল বাংলাতে সলিউশন করা হয়েছে তোমাদের জন্য। এগুলো থেকে ইংলিশ থেকে সম্পূর্ণ বাংলাতে ট্রান্সলেট করে আর এত সুন্দরভাবে বোঝানো হয়েছে। এই ক্লাস যদি অ্যাটেন্ড করো, তোমাদের গ্রুপ ডি সায়েন্সের এবং ম্যাথে দুটো ক্লাস আপাতত স্টার্ট হয়েছে। রিজনিংটা আমি চেষ্টা করছি তোমাদের জন্য নিয়ে আসার, কিন্তু এই দুটো ক্লাসের একটা কোশ্চেন তোমাদের এর বাইরে যাবে না, কোনোভাবেই যাবে না, এইটুকু আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি। কিন্তু রেগুলার এখানে ভিডিও আসে, রেগুলার তোমরা ক্লাস অ্যাটেন্ড করো। মডিফিকেশন লিঙ্ক কিন্তু চলে এসছে, পরীক্ষার কিন্তু আর বেশি দেরি নেই, তাই তোমরা কিন্তু আবার নতুন করে জেগে ওঠো আর এই ক্লাসগুলোকে খুব ভালো করে অ্যাটেন্ড করো। একটা প্রশ্নও বাইরে যাবে না, কারণ বিগত বছরের প্রশ্ন তোমরা জানো হয়তো যে 80% প্রশ্ন প্রায় রিপিটেড কোশ্চেন থাকে, আর যেটুকু বাইরের থেকে কোশ্চেন দেয় মানে 80%-এর বাইরে, সেটা কিন্তু আমরা সেই কোশ্চেনের ডিটেলস থেকে আলোচনা করি, যাতে কোশ্চেনটা যেভাবে ঘুরি দেখ তোমাদের ছাড়া না যায়। তো এই ইউথ কম্পিটিশন টাইমস থেকে অনেকগুলো চ্যাপ্টার যেমন কমপ্লিট করে ফেলেছি ম্যাথের এবং সায়েন্সে, তেমনি বল ও গতি, নিউটনের গতিসূত্র 3টে পার্ট কমপ্লিট করে ফেলেছি। ফুল ডিটেলস আলোচনা করে 4 নাম্বার পার্ট আমরা স্টার্ট করছি। আর সম্পূর্ণ ভিডিওটা দেখো, এখন বলবো না যে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, বারবার বলি সম্পূর্ণ ভিডিওটা দেখার পর যদি এফেক্টিভ তোমাদের কাছে মনে হয় যে না এই চ্যানেলটা আমাদের গ্রুপটির জন্য হেল্পফুল, তখন তোমরা আমাকে সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবে বা লাইক করবে ভিডিওতে। আর একটা চ্যানেল আছে তোমাদের জন্য বানিয়েছিলাম, কিন্তু মানে এখন ভিডিও আনতে প্রবলেম হচ্ছে, যেহেতু তোমাদের ভাবতে আমি রিজনিংটা স্টার্ট করব সেই জন্য। তো এইটা এনটিপিসি আর গ্রুপ ডির জন্য বানানো হয়েছিল, মানে জিকে। অলরেডি কিছু জিকের ক্লাস এসেছে, তো তোমরা, আমি ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, জিকে গ্র্যাভিটি, এটা এক্সাম গ্র্যাভিটি, এটা জিকে গ্র্যাভিটি চ্যানেল। তো তোমরা সেই চ্যানেলে লিঙ্ক করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে কিন্তু জেনারেল নলেজের ভালো ভালো ক্লাস কিন্তু আগামী দিনে আসবেই। আর তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা অনেকে কারেন্ট অ্যাফেয়ার্স চাইছো, কিন্তু আমি যেহেতু একা সম্পূর্ণ পুরো ব্যাপারটা হ্যান্ডেল করি, সেই জন্য কিন্তু আমার পক্ষে এতটা মানে সামলানো সম্ভব নয়। তো তোমাদের জন্য আমি বিশেষ বিশেষ কিছু টপিক কিন্তু আমি কারেন্ট অ্যাফেয়ার্সে নিয়ে আসবো। যেমন রিসেন্টলি আমি আনার চেষ্টা করবো 2-1 দিনের মধ্যেই পদ্ম পুরস্কারের পুরো ডিটেলস। আমি যে ক্লাসটা দেবো সেটা পুরো ডিটেলস, তার বাইরে কোনো কোশ্চেন যাবে না বা অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। তো পদ্ম পুরস্কারের আমি ডিটেলস একটা ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। তোমরা আমি বলে দেবো, আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখো, খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসবে পদ্ম পুরস্কার থেকে। কারণ 8ই নভেম্বর যে পুরস্কার দেওয়া হলো, সেখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল। আমি এরকম ছোটোভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের ডিটেলস ভিডিও আমি কিন্তু নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আজকের বল ও গতি, নিউটনের গতিসূত্রের 4 নাম্বার পার্ট আমরা স্টার্ট করছি। আর তার আগে থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে সাপোর্ট করছো, আমার চ্যানেলকে সাপোর্ট করছো, তোমরা আমাকে মোটিভেট করছো, তাদের কমেন্ট দেখে থ্যাংক ইউ সো মাচ তাদেরকে। ঠিক আছে, তাহলে ভিডিওটা আমরা এখন স্টার্ট করি। দেখো, আমাদের ফার্স্ট কোশ্চেন দিয়েছে, একটি গাড়ির বেগ 5 সেকেন্ডে 18 কিলোমিটার ঘন্টা থেকে 72 কিলোমিটার ঘন্টাতে পরিবর্তিত হয়ে গেছে। গাড়ির ত্বরণ কত? দেখো, যারা 3টে ক্লাস করেছো তারা মানে একদম অনায়াসে বুঝতে পারবে ত্বরণের সূত্র কী ছিল, এ পিসগেল টু এম এ। ঠিক আছে, এবার আমরা কি জানি, আমরা তখন এই ফর্মুলাটা থেকে বলেছিলাম এই যে
এ হচ্ছে অ্যাক্সিলারেশন, এর ফর্মুলা বলেছিলাম ভি মাইনাস ইউ বাই টি। ভিটা হচ্ছে অন্তিম বেগ, ইউটা হচ্ছে প্রাথমিক বেগ, আর টিটা হচ্ছে সময়। এখানে একটা জিনিস দেখো, এখানে আমাকে ত্বরণ বার করতে দিয়েছে, ঠিক আছে। ত্বরণের, আচ্ছা ত্বরণ জিনিসটা কি তোমাদের বলে দিই প্রথমেই। ত্বরণ জিনিসটা কি? ত্বরণ হচ্ছে কোনো বস্তু ক্রমবর্ধমান বেগ নিয়ে চললে, মানে তার বেগ যদি ক্রমাগত বাড়তে থাকে সময়ের সাপেক্ষে বস্তুটার বেগ বৃদ্ধির যে হার, ওটাই কিন্তু ত্বরণ, ঠিক আছে। ত্বরণের ইউনিট আমি পরে আসছি, এটা কী রাশি সব ডিটেলসে যাচ্ছি, তার আগে আমি অঙ্কটা একবার বলে দিই। ত্বরণ জিনিসটা তোমাদের বলে দিলাম। এবার এখানে দেখো ভি এখানে কোনটা দিয়েছে, 5 সেকেন্ডে এত কিলোমিটার বেগে যাচ্ছিল, এখন 72 কিলোমিটার/ঘন্টা হয়ে গেছে, ঠিক আছে। এবার 72 কিলোমিটার/ঘন্টা, ওতে তো করলে আমার হবে না, আমার মিটার/সেকেন্ডে চাই। তার কারণ কি, ত্বরণের যে একক, ত্বরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। বারবার বলছি, আমি আগের দিন নোট করে দিয়েছি ভেক্টর রাশি স্কেলার রাশি, সেখানে দেখেছিলাম ত্বরণ একটা ভেক্টর রাশি। এবার ত্বরণের একক এসআই পদ্ধতিতে হচ্ছে কি মিটার/সেকেন্ড স্কোয়ার, আর সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। তাই এখানে কিলোমিটার/ঘন্টা যেটা আছে সেটা কিন্তু আমাকে মিটার/সেকেন্ডে ট্রান্সফার করে নিতে হবে। তাহলে আমি যদি এই 72টাকে ট্রান্সফার করি, তাহলে আমরা জানি যে কিলোমিটার/ঘন্টা থেকে মিটার/সেকেন্ড করতে গেলে সিম্পল 5/18 দিয়ে গুণ করে দেবো, আমার বেরিয়ে যাবে 18×4 = 72, মানে 5×4 = 20। এটা কি, এটা কিন্তু আমার ভি, এই ইনিশিয়াল ভেলোসিটি, ভালো করে বুঝবে। তার ইনিশিয়াল ভেলোসিটি না, অন্তিম বেগ, সরি, অন্তিম বেগ। দেখো 18 কিলোমিটার/ঘন্টা প্রথমে ছিল, মানে এটা আমার প্রাথমিক বেগ, ইনিশিয়াল ভেলোসিটি। এরপর যেটা এসছে সেটা হচ্ছে আমার 72 কিলোমিটার/ঘন্টা হচ্ছে অন্তিম বেগ, কারণ 18 থেকে 72 হয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে আমার ভি, ক্যাপিটাল ভি, যেটা হচ্ছে আমার অন্তিম বেগ। আর প্রাথমিক বেগ কী ছিল, প্রাথমিক বেগ ছিল 18, তাহলে এটাকেও 5/18 দিয়ে আমি গুণ করব, মানে কত আসবে 5, 20 মিটার/সেকেন্ড, এটাও 5 মিটার/সেকেন্ড। আমার হ্যান্ডরাইটিং প্রথম থেকে বলি খুব একটা ঠিকঠাক এখানে আমি লিখতে পারছি না, তো অতটাও খারাপ নয়, কিন্তু এখানে ঠিকঠাক লিখতে পারি না। কিন্তু তোমরা নোট করে নাও, আমি বারবার রিপিট করছি, তোমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে এখানে ভি এর জায়গায় সিম্পল 20 বসিয়ে দাও, ইউ এর জায়গায় 5 বসিয়ে দাও, টি এর জায়গায় কী বসাবে, টি এর জায়গায় দেখো 5 সেকেন্ডে হয়েছে, এটা 5 সেকেন্ড। তাহলে কত এলো, 5/15, মানে 5×3=15, তাহলে 3 মিটার/সেকেন্ড স্কোয়ার। অবশ্যই কিন্তু সেকেন্ড স্কোয়ার, এটা মাথায় রাখ, মিটার/সেকেন্ড কিন্তু বেগের একক, কিন্তু ত্বরণে কিন্তু সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইটা হয়ে যাবে আনসার কোথায়, আচ্ছা এখানে অপশানগুলো একটু ভুল আছে, 3 মিটার/সেকেন্ড স্কোয়ার করে নাও এটা, তো এটা তাহলে রাইট দিয়ে দাও। অপশানগুলো একটু গন্ডগোল ছিল, ঠিক আছে, এসব স্কোয়ার হবে, এটা যেমন স্কোয়ার হবে না, ঠিক আছে। তো 3 মিটার/সেকেন্ড স্কোয়ার, অপশান দেখো, অপশানে কোনো অসুবিধা নেই, 3 মিটার/সেকেন্ড স্কোয়ার, এটা অ্যান্সার। তো তোমরা আমার সঙ্গে খাতা পেন নিয়ে কিন্তু নিউমেরিক্যালগুলো করো, নাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে অনেকগুলো প্রশ্ন আছে, আমাদের সিলেবাস শেষ করতে হবে, তাই একটা প্রশ্নে বেশি টাইম লাগাবো না। কোনো প্রবলেম হলে কমেন্ট বক্স আছে, ওখানে করো, বা ভিডিওটা রিপিট করে দেখো, বুঝতে পারবে। এগুলো ভেরি ইজি ম্যাথ, এগুলো নিয়ে টাইম লাগানোর কোনো প্রয়োজন নেই। নেক্সট কোশ্চেন দেখো, একটা কথা বলি, তো সবাই হয়তো ভাবছো যে স্কোয়ারটা সেকেন্ডটা দুবার আসছে কেন, মানে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু সম্পূর্ণ মানে থিওরিতে আলোচনা করার, কোশ্চেনে নয়, তাই আমি যাচ্ছি না এখন। আমাদের পরীক্ষা হয়ে যাক, তারপর আমরা যখন ডিটেলসে করবো, তখন সেকেন্ড স্কোয়ার কেন আসছে, কী করে আসছে, সব ডিটেলসে যাব। মন্দন মানে একটি বস্তু কাজ করে, মন্দন দেখো, ত্বরণের উল্টো হচ্ছে মন্দন, মানে নেগেটিভ ত্বরণ। মানে ত্বরণটা কী ছিল, বেগ বৃদ্ধির হার, মন্দনটা হচ্ছে ক্রমহ্রাসমান বেগ, মানে বেগ হ্রাস পাবে, কমে যাবে ধীরে ধীরে, সেটা কিন্তু আমার ঋণাত্মক ত্বরণ বা মন্দন বলতে পারো। তাহলে মন্দন মানে একটি বস্তু কাজ করে, কি হবে, হ্রাস বেগ হয়ে যাবে, মানে বেগ হ্রাস বেগ বা বেগ হ্রাস, মানে একটা অপশানগুলো এরিয়া হয়ে যাবে বেগ হ্রাস, হ্রাস বেগ বা বেগ হ্রাস, ঠিক আছে। মানে ক্রমশ বেগটা কমতে থাকবে, কিন্তু ইউনিট কিন্তু আলাদা কিছু হবে না, ইউনিট কিন্তু সেম হবে। ত্বরণ আর মন্দনের, মানে মন্দন বলে বেগ কমছে বলে আলাদা কিছু ইউনিট হয়ে যাবে না, সেম ইউনিট হবে কিন্তু, ঠিক আছে। কারণ এটাও কিন্তু এক প্রকার ত্বরণ, কিন্তু নেগেটিভ ত্বরণ। নেক্সট কোশ্চেন, নেক্সট ইজ দেখো, একটি প্রক্ষিপ্তের গতিপথ বা পথাচ্ছা, প্রজেক্টাইল মোশন। প্রক্ষিপ্ত কথাটা মানে হচ্ছে প্রজেক্টাইল মোশন, প্রজেক্টাইল মোশন। আমি তোমাদের প্রজেক্টাইল মোশনটা একটু বলে দিই, তারপরে ওর ভেতর থেকে যা প্রশ্ন আসবে। এখানে তো একটা দুটো প্রশ্ন আছে, কিন্তু যদি কোনো রকমভাবে ঘুরিয়ে দেয়, আমাদের একটা প্রশ্ন ছাড়া যাবে না। আমি এমনভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, আর কোনো টেনশন নেই। দেখো দেখো প্রজেক্টাইল মোশনের ব্যাপারটা হচ্ছে, এটা আমি লিখে নিচ্ছি 1 মিনিট। প্রজেক্টাইল মোশন মানে এটা হচ্ছে 2D ডাইমেনশন, ঠিক আছে। প্রথমে বলি 2D ডাইমেনশন, আমরা যে গ্রাফ করেছিলাম না, গ্রাফ, দেখো এটা থেকে বিশাল কিছু যে ডিপে যাওয়ার প্রয়োজন আছে তা কিন্তু নয়। মানে এটা থেকে যে প্রশ্নগুলো, যে কটা কোশ্চেন দেয় আমি বলে দিচ্ছি, সেরকম ধরনের কোশ্চেনের বাইরে যাবে না। তাই আমরা বিশাল কিছু যে মানে বিশাল পড়ে নেবো সেরকম নয়, কিন্তু মিনিমাম জানার প্রয়োজন যেটুকু সেটুকু দেখো।
ধরো এখান থেকে একটা বলকে শর্ট করা হয়েছে, এই বলটা জাস্ট এখান থেকে গিয়ে হয়তো এখানে পড়লো, এখান থেকে গিয়ে এখানে পড়লো, ঠিক আছে, এখান থেকে বলটাকে শর্ট করা হয়েছে, এখান থেকে গিয়ে এখানে পড়লো। এখানে মেনলি কোশ্চেন আসে কি না রেঞ্জ, এই যে এইটাকে বলা হয় রেঞ্জ, মানে পরিসর। এই যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটাকে বলে রেঞ্জ বা পরিসর। আর একটা জিনিস যে এখানে ম্যাক্সিমাম হাইট কোনটা, দেখো এইটা তো আর ম্যাক্সিমাম হাইট বলবো না আমি, বা এইখানে তো আমি ম্যাক্সিমাম হাইট বলবো না। ম্যাক্সিমাম হাইট কোনটা হবে, এইটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট, এইটা হচ্ছে আমার ম্যাক্সিমাম হাইট। তাহলে এইটা গেল রেঞ্জ আর এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট। এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে যে রেঞ্জ, এই যে সবথেকে বেশি রেঞ্জ, রেঞ্জের ফর্মুলা, ডাইরেক্ট রেঞ্জের ফর্মুলা মানে পরিসর, বাংলাতে বলে এটাকে পরিসর বলে, ঠিক আছে। এটার ফর্মুলা কি আমরা আর দিয়ে ডিনোট করছি, এটা আর দিয়ে, ইউ স্কোয়ার সাইন 2θ বাই জি, ইউ স্কোয়ার সাইন 2θ বাই জি। এবার আমাকে অনেক সময় প্রশ্ন দেয় যে এই যে অ্যাঙ্গেলটাতে ক্লিক করেছে, মানে যে অ্যাঙ্গেলটাতে শর্ট করেছে না, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা ম্যাক্সিমাম কত, মানে কত হবে অ্যাঙ্গেলটা, যে এটা ম্যাক্সিমাম দূরত্ব কভার করতে পারবে, মানে রেঞ্জটা সব থেকে বেশি হবে, পরিসরটা বেশি হবে, এই অ্যাঙ্গেলটা কত হবে, এই একটা প্রশ্ন কিন্তু দেয়, ঠিক আছে। তাহলে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এই যে রেঞ্জের যে ফর্মুলা সাইন 2θ, মানে সাইনের ম্যাক্সিমাম মান কত বলো, দেখো ইউটা হচ্ছে তার তার নিজের ব্যাপার, মানে একটা মানুষের ক্ষমতার একটা লিমিট থাকে, যে শর্ট করছে তার প্রাথমিক বেগ যে কত দিতে পারবে সেই ইউটা, ঠিক আছে, এটা 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 কিন্তু বাড়ানো সম্ভব নয়, যার যেরকম আছে সেটা তার পাওয়ার। জি, দেখো আমরা বুঝতে পারছি যে জিটাকে যদি কোনো রকমে কম করে দেওয়া হয় তাহলে ইউ মানে এটা কিন্তু বেশি হয়ে যাবে, সাইন 2θটা বেশি হয়ে যাবে। এবার অ্যাঙ্গেলটা যদি এইখানে সাইন 2θ যদি বেশি হয়ে থাকে, জি তো কখনো চেঞ্জ করা যাবে না, জি এর মানটা কিন্তু কনস্ট্যান্ট, আর ইউও চেঞ্জ করা যাবে না, কারণ যার যেটা পাওয়ার আছে সেটা কিন্তু তার কনস্ট্যান্ট, বাড়াতে পারবে না। আমরা কোনটা বাড়াতে পারবো, এই যে অ্যাঙ্গেলটা। আমরা ভালো করে জানি যে সাইনের সবথেকে বেশি মান কিসে আসে, মনে করে বলো আমাকে, সাইনের যারা ত্রিকোণমিতির ফর্মুলা করেছো, সাইন 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রি মান 1/√2, 60 ডিগ্রির মান √3/2, কিন্তু সাইন 90র মান কত, সব থেকে বেশি 1, ঠিক আছে। তাহলে সাইন 90 আমাকে যেভাবে করতে হবে। এবার একটা জিনিস দেখো, এই অলরেডি সাইন 2 আছে, এই থিটাটা কত আছে, তাহলে থিটাটাকে আমি যদি 45 ধরি, তাহলে 45 দুগুণে 90 হচ্ছে, কথাটা বুঝতে পারছো, ভালো করে বোঝো তোমরা, আগে জিনিসটা ভালো করে বুঝবে। সাইন 2θ, আমি থিটাটার মানটা ধরো 45 ধরলাম, তাহলে 45 দুগুণে 90, জি এর মান তো কনস্ট্যান্ট, তাহলে এখানে কিন্তু এটা সাইন 90 হয়ে গেল। আর এই যে এই জায়গাটা কিন্তু সাইন 90 হয়ে গেল, সাইন 90 হয়ে গেলে কী হবে, সাইন 90তে সব থেকে বেশি মান বললাম তো এক মান আছে, তার মানে এই অ্যাঙ্গেলটা হতে হবে কত, 45 ডিগ্রি, বোঝা গেল। তাহলে 45 ডিগ্রি যদি অ্যাঙ্গেলটা আমরা করতে পারি, তাহলে এই রেঞ্জটা সব থেকে বেশি হবে। এই প্রশ্নটা কিন্তু আই থিঙ্ক গ্রুপ ডিতে নেক্সট আছে, আমরা দেখব, আর যদি না থাকে ভালো করে জেনে নাও। আর একটা প্রশ্ন আছে এখানে, টাইম অফ ফ্লাইট, মানে মানে যে সময়টা যে হাওয়াতে আছে না, এই যে বলটা, কালারটা চেঞ্জ করে নিই, দেখো এই যে বলটা হাওয়াতে আছে, এই যে কতক্ষণ ধরে থাকবে, টাইম অফ ফ্লাইট। তাহলে এই একটা কোশ্চেন গেল। সেকেন্ড কোশ্চেন হচ্ছে ডাইরেক্ট কিন্তু প্রশ্ন আসতে পারে যে রেঞ্জ, তোমাকে সব দিয়ে দিল, ওদের রেঞ্জ বার করতে দিয়ে দিল, এটা হতে পারে। অথবা অ্যাঙ্গেল জানতে দিল, যে আমরা জেনে এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল যদি হয়, তাহলে মানে এই যে রেঞ্জটা, পরিসরটা সব থেকে বেশি হবে, কেন হবে সেটা আমরা ভালো করে বুঝে নিলাম। এবার টাইম অফ ফ্লাইট, মানে এই যে যতক্ষণ এটা হাওয়াতে থাকবে, কতক্ষণ থাকবে, তার যে ফর্মুলা আমরা লিখে নেবো এখানে, টাইম অফ ফ্লাইট। আমি একটু বিক্ষিপ্ত অবস্থায় লিখছি, তোমরা কিন্তু মানে আমি তার জন্য বলে দিচ্ছি, তোমরা ভালো করে লিখে নাও। টি সমান হচ্ছে 2u সাইন থিটা বাই জি, 2u সাইন থিটা বাই জি, ঠিক আছে। এটা টাইম অফ ফ্লাইট, ডাইরেক্ট প্রশ্ন আসবে, কোনো ঘুরি কিছু দেবে না। আর আমি সাইডে একটু মুছে নিয়ে আরেকটা ফর্মুলা আছে, ওটা আমি লিখিয়ে দিচ্ছি। আরেকটা যেটা ফর্মুলা সেটা হচ্ছে এইটা, বললাম না যে ম্যাক্সিমাম হাইট কোথায় হবে, ম্যাক্সিমাম হাইট, দেখো ম্যাক্সিমাম হাইট ধরো আমি ধরলাম যে এইচ, এর ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই 2g, এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট। তোমরা কিন্তু তিনটে ফর্মুলা খুব ভালো করে লিখে নাও, এই রেঞ্জের, এই টাইম অফ ফ্লাইট, আর এই যে ম্যাক্সিমাম হাইট, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এর বাইরে কিন্তু প্রক্ষিপ্ত গতিপথ মানে প্রজেক্টাইল মোশনের কোনো কিছুই নেই, এর ভেতরেই যা দেওয়ার আছে দেবে। এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো, এই যে মানে পথটা যে তৈরি হয়েছে, এই যে পথটা যে তৈরি হয়েছে, এটা কি পুরোপুরি বৃত্ত না, এটা কিন্তু অধিবৃত্ত। তাহলে কি বলছে, একটি প্রক্ষিপ্তের গতিপথ, একটি প্রজেক্টাইল মোশনের গতিপথ কীরকম হবে, অধিবৃত্ত হবে, অধিবৃত্ত। ইংলিশে এটাকে বলে প্যারাবোলা, কি বলে, প্যারাবোলা,
ঠিক আছে। যদি ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেশনে কোনো আমার প্রবলেম হয় তোমরা অবশ্যই কমেন্ট করবে, হতেই পারে না আমার মানে আমি সব যেহেতু একাই করছি এদিক ওদিক প্রবলেম বোঝা যেতে পারে। তো কোথাও কিছু যদি ভুল হয় তোমরা একদম নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্টে আমাকে জানাবে, আমি নেক্সট টাইম সেই ভুলটা যাতে না হয় আমি সম্পূর্ণ চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমাদের প্রজেক্টাইল মোশন সম্পর্কে এর বাইরে কোনো কোশ্চেন নেই, আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। তো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও বা খাতায় লিখে নাও। দেখো এই কোশ্চেনটা এই মাত্র জাস্ট আলোচনা করলাম, দেখো গ্রুপ ডিতে, দেখো গ্রুপ ডির প্রশ্ন। সর্বাধিক পরিসরের জন্য, সর্বাধিক পরিসর মানে রেঞ্জ আমি মাত্র বললাম, কোন কত হওয়া উচিত 45 ডিগ্রি। 45 ডিগ্রি হলেই সাইন 2θ, 45 দুগুণে 90, সাইন 90-র মান সব থেকে বেশি 1 আমরা জানি। নেক্সট কোশ্চেন দেখো, বেগ সময় গ্রাফের ঢাল কি প্রতিনিধিত্ব করে। আমরা এটা ডাইরেক্ট আনসার বলতে পারতাম, কিন্তু একটু তোমাদের বলে দিই। ধরো এটা হচ্ছে একটা গ্রাফ, ঠিক আছে। আমরা গ্রাফের এইদিকে জানি যে এইদিকে যা কিছু যায় সব পজিটিভ, আর এইদিকে যা কিছু যায় সব নেগেটিভ, এখানে কারণ 0 থাকে, ঠিক আছে। এবার ধরো এই দিকটা হচ্ছে গতিপথ, ধরো এই দিকটা আমি লিখে দিলাম, এদিকটা এটা হচ্ছে গতিপথ না গতিবেগ, সরি। আর এই দিকটা লিখে দিলাম আমি সময়, ঠিক আছে। যখন গতিবেগটা আমার কনস্ট্যান্ট, সময়ের সাথে গতিবেগটা আমার কনস্ট্যান্ট, তখন জিনিসটা কীরকম যাবে, এরকমভাবে যাবে, সিম্পল। এখানে গতিবেগ কনস্ট্যান্ট, কোনো রকম গতিবেগ কিছু বাড়ছে না সময়ের সঙ্গে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে গ্রাফটা কিন্তু এরকম হবে। কিন্তু যদি আমি এখানে কালারটা চেঞ্জ করে নিই একবার, কিন্তু যদি এই রকমভাবে থাকে, তার মানে কি গতিবেগ দেখো ক্রমাগত বাড়ছে। আমি যদি এগুলো যদি গ্রাফ কাটি 1 2 3 4 5 6 সেরকম গ্রাফ কাটি, আর এদিকে 1 2 3 4 5 6 7 8 করে গ্রাফ কাটি, তাহলে দেখো এই 2 থেকে 3 4 5 6 7 8 মানে এই লেভেলে পৌঁছে গেছে প্রায়। তার মানে কি গতিবেগটা আমার ক্রমাগত বাড়ছে, ক্রমাগত কিন্তু আমার গতিবেগটা বাড়ছে, কার সাথে, সময়ের সাথে। তাহলে বেগ ও সময়ের গ্রাফের ঢালটা কি প্রতিনিধিত্ব করছে, এখানে কিন্তু প্রতিনিধিত্ব করছে ত্বরণ। আমি এইমাত্র বললাম সময়ের সঙ্গে বেগ বৃদ্ধির যে হার সেটাকে কিন্তু আমি বলবো ত্বরণ, ঠিক আছে। তাহলে কেন ত্বরণ হলো বুঝতে পারলে, আমরা কোনো কিছু মুখস্থ করবো না, সম্পূর্ণটা আমরা বুঝে পড়ে এসেছি আজ পর্যন্ত, আর বুঝেই পড়বো নেক্সট টাইম। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এখানে একটা কোশ্চেন দিয়েছে, একটি স্থির অবস্থান থেকে শুরু করে শনি সাইকেল দ্বারা একটা স্থির অবস্থান থেকে শুরু করছে, মানে ইউটা কত 0, সাইকেল দ্বারা 30 সেকেন্ডে, ভিটা হচ্ছে 30 সেকেন্ডে 60 মিটার পার সেকেন্ড, মানে টাইম 30 সেকেন্ড। এত কিছু লিখবো না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য, 60 মিটার পার সেকেন্ড। ত্বরণ আমরা জানি এ সমান ভি মাইনাস ইউ বাই টি, এখানে ভি কত 60, ইউ তো 0, কিছু লেখার দরকার নেই। আর এটা দিয়েছে 30 টাইমটা, 30 দুগুণে 60 মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার কোথায় আছে, এটা করার আগে আমরা একবার মানে অপশানগুলো একটু ঠিকঠাক করে নিই। এটা m⁻⁻², এটা তো বি এর অপশানটা 2 ms2, এটা ঠিকই আছে, বি এর অপশানটা এখানে -2। আর এটা হচ্ছে সি এর অপশানটা 0.2 ms², এটা ঠিক আছে, শুধু 2 m², ঠিক আছে। এরকমভাবে অপশানগুলো আছে। তাহলে 2 মিটার পার, একটা জিনিস দেখো তোমাদের বলে দিই, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আমি এই মিটার পার সেকেন্ড স্কোয়ারটাকে তো আমি এইভাবে লিখতে পারি, যখন সেকেন্ড স্কোয়ারটা উপরে উঠে যায় তখন এটা -2 হয়। তাহলে আমার ইয়ে কী আসছে 2 ms², সেটা কোথায় আছে তোমরা বলো, সেটা আছে আমার দেখো এখানে আছে, ঠিক আছে। তো যদি একটু প্রবলেম হয় তোমরা জেনে রাখো, আনসার কিন্তু হচ্ছে এইটা হচ্ছে আনসার। অপশান যদি এদিক ওদিক লেখা থাকে কোনো সমস্যা নেই, আমি কিন্তু বারবার তোমাদের বলে দিচ্ছি কীরকম হচ্ছে, কোনো সমস্যা যেন একটাও সমস্যা তোমাদের না হয়, তাহলে কিন্তু অসুবিধা হবে পরে। তো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে যদি কোনো প্রবলেম হয়, আমি বারবার ওই জন্য বলি। নেক্সট কোশ্চেন, নিচের কোন জোড়ার দিক সবসময় একই থাকে, এর অ্যান্সার কী হবে বলো। এই অ্যান্সার আমি আগের দিন বলেছিলাম, এগুলো বল আর ত্বরণ, মানে আমি স্কেলার রাশি ভেক্টর রাশি না গেলে আলোচনা করেছিলাম, সেজন্য ডিটেলসে যাচ্ছি না। অ্যান্সার কী হয়ে গেল, বল আর ত্বরণ। নেক্সট কোশ্চেন, এখানে দিয়েছে অবাধে পতনশীল বস্তুর গতির একটা উদাহরণ বলো। যখন বস্তু ফ্রি ফলিং করে, এই যদি ভূমি হয় এখান থেকে বস্তুটা ফ্রি ফলিং করছে, এখানে কি থাকবে, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মোশন, মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, যেটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মোশন কখনো এখানে কি অ্যাক্সিলারেশন কাজ করে, জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটা কখনো কিন্তু চেঞ্জ হবে না, এটা অভিন্ন থাকবে, অভিন্ন ত্বরণ গতি, অভিন্ন ত্বরণ গতি ইংলিশকে বলে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মোশন। আমি বারবার রিপিট করতে থাকি যাতে তোমাদের ক্লাসে কোশ্চেনটা মুখস্থ হয়ে যায়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো দিয়েছে, একজন ড্রাইভার স্থির গতিতে তার গতি চালায়, স্থির গতিতে মানে কি, মানে সেম গতিতে, মানে গতিটা চেঞ্জ করে নিই, স্থির গতিতে গাড়ি চালায়, 60 সেকেন্ডে 280 মিটার দূরত্ব অতিক্রম করে, গতি নির্ণয় করো। আমরা কি জানি, স্পিড সমান কি
ডিস্টেন্স বাই সময়। কতটা ডিস্টেন্স গেছে? 288 মিটার। কতক্ষণে গেছে? 60 সেকেন্ডে গেছে। যদি কাটাকুটি করি তাহলে কত হবে? 4.8 মিটার পার সেকেন্ড। এই যে 4.8 মিটার পার সেকেন্ড। আশা করি কাটাকুটিটা দেখানোর প্রয়োজন নেই, তাই না? তো এটা অ্যান্সার হয়ে গেলে এটা। নেক্সট কোশ্চেন, এগুলো আমরা আগের দিন আলোচনা করেছি বলে খুব একটা সময় দিচ্ছি না। স্পিড, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ডিস্টেন্স কী হয় ডিটেলস আলোচনা করা আছে। দেখো, কিরণ 90 মিটার লম্বা পুলে সাঁতার কাটছে। তিনি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সাঁতার কেটে একই সরল পথ ধরে ফিরে আসার সময় দুটি বাঁক নিয়ে 360 মিটার অতিক্রম করেছে। কিরণের গড় বেগ নির্ণয় করো। ভিডিওটা পজ করে তোমরা করার চেষ্টা করো। কিন্তু তার আগে আমি একবার বলে দিই, এটা ইংলিশে কিন্তু ভেলোসিটি। দেখো, স্পিডটাকে না তোমরা গতি হিসাবে ধরবে, আর ভেলোসিটিটাকে তোমরা বেগ হিসাবে ধরবে। কেন? তার পার্থক্য আমি আগের দিন বলেছিলাম, স্পিড আর ভেলোসিটি, ঠিক আছে? কারণ এখানে কিন্তু সরণ কথাটা জড়িয়ে আছে। সরণ আমি আরেকবার বলে দিচ্ছি, দূরত্ব যখন বলবে, দূরত্ব, তখন কি হবে? স্পিড ইন্টু টাইম, মানে বেগ, দেখো আমি নিজেই ভুল করছি, গতি। অ্যাকচুয়ালি আমরা বেগ ইন্টু সময় করছি। স্পিডকে যদি গতি ধরি তখন কিন্তু গতি ইন্টু সময়। আর যদি আমি দূরত্বের জায়গায় সরণ নিই তাহলে কি হবে? গতির জায়গায় বেগ ইন্টু সময়, ঠিক আছে? তাই এটা কিন্তু এখানে যে গড় বেগ, এটা ভেলোসিটি কিন্তু, হ্যাঁ, মানে অ্যাভারেজ ভেলোসিটি নির্ণয় করতে দিয়েছে, ঠিক আছে? এবার তোমরা করো। দেখো, ভালো করে যদি ম্যাথটা পড়ো না, এর মধ্যে কিন্তু আনসার আছে। কিরণ 90 মিটার লম্বা পুলে সাঁতার কাটছে। তিনি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সাঁতার কেটে একই সরল পথ ধরে ফিরে আসার সময় দুটি বাঁক নিয়ে 360 মিটার অতিক্রম করছে। এবার একটা কথা বলো আমাকে তুমি, আমি আগের দিন সরণ মানে কি বলেছিলাম? যে সবথেকে শর্টের ডিস্টেন্স, মানে তুমি এখান থেকে যাত্রা শুরু করেছো, এইখানে পৌঁছাবে। তুমি ধরো এরকম করে ঘুরে 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 তুমি এখানে পৌঁছালে, আর একজন কি করলো? এখান থেকে শর্টেস্ট ডিস্টেন্স যেটা, এখানে পৌঁছে গেল, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার সরণ। এই যে শর্টেস্ট ডিস্টেন্স, মানে প্রাথমিক যে জায়গাটা আর একদম অন্তিম শেষে যে জায়গাটা পৌঁছালে তার যে ডিস্টেন্সটা, সেটা কিন্তু সরণ। মানে আমি যদি এইখান থেকে এখানে যাত্রা করি, ধরো করলাম, আবার ধরো এখান থেকে আমি এখানে ফিরে চলে এলাম, তাহলে আমার কি কোনো সরণ ঘটবে? অন্তিম যে শুরুর যে জায়গাটা আর আলটিমেট যে জায়গাটায় পৌঁছালাম, এই দুটো জায়গা কিন্তু একই। তার মানে এখানে কিন্তু সরণ বা ডিসপ্লেসমেন্ট যাই বলো না কেন, এটা কিন্তু জিরো, সম্পূর্ণ জিরো। আর আমরা জানি যে ডিসপ্লেসমেন্ট বা সরণের সাথে ভেলোসিটি মানে বেগের কিন্তু সম্পর্ক, স্পিডের কিন্তু নয়। ভালো করে বুঝবে, ডিসপ্লেসমেন্ট সরণ এর সাথে ভেলোসিটি বা বেগের কিন্তু সম্পর্ক। তাহলে এখানে কি কোনো ডিসপ্লেসমেন্ট বা সরণ ঘটেছে? দেখো, ফিরে আসার সময় দুটো বাঁক নিয়ে ফিরে আসার সময়, মানে যেই জায়গা থেকে শুরু করেছে সেই জায়গাতে আবার ফিরে চলে এসছে। তার মানে কোনো রকমভাবে কোনো সরণই ঘটেনি এখানে। তাহলে এখানে গড় বেগ মানে ভেলোসিটি কী করে বেরোবে? আমার ভেলোসিটির ফর্মুলা কি? ভেলোসিটি বার করতে যে এভারেজ ভেলোসিটি, আমরা ভেলোসিটি মানে এই যদি বেগের যদি জানতে চাই তাহলে কি হবে? সরণ বাই সময়। এখানে তো সরণ কিছু হয়নি, তাহলে সময় যাই থাক না কেন, এভারেজ ভেলোসিটি কী হবে? 0। এভারেজ ভেলোসিটি হয়ে যাবে 0 মিটার পার সেকেন্ড। ভেরি ইম্পর্ট্যান্ট ম্যাথ। এত বড় ম্যাথটা দেখে ভাবে কী করে করব, কিন্তু দেখো কত ইজি ম্যাথ। একটু জাস্ট বুঝতে হবে, সেই জন্য বলি প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, একটা কোশ্চেনও বাইরে যাবে না। নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি গাড়ির বেগ সমানভাবে বৃদ্ধি পায় এবং 10 সেকেন্ডে 18 কিলোমিটার থেকে 72 কিলোমিটার পার আওয়ার হয়ে গেছে। গাড়ির ত্বরণ নির্ণয় করতে বলেছে। বলো কি হবে এখানে? ভেরি ইজি। টাইম বলে দিয়েছে, প্রাথমিক বেগ বলে দিয়েছে, অন্তিম বেগ বলে দিয়েছে, শুধু গাড়ির ত্বরণটা নির্ণয় করতে হবে। তাহলে আমি যদি এখানে ত্বরণ সমান ভি মাইনাস ইউ বাই টি লিখি, এখানে ভি কোনটা? 18 থেকে 72 হয়ে গেছে। তাহলে 72টাকে আমি কী করে বলেছিলাম? 5/18 দিয়ে আমাকে গুণ করে দিতে হবে। তার কারণ কি? মিটার পার সেকেন্ড করার জন্য। 18 4 72, মানে 5 4 20, তাহলে ভি চলে এলো 20। এখানে ইউ কত দিয়েছে? ইউ দিয়েছে 18 কিলোমিটার পার আওয়ার, এটাকেও মিটার পার সেকেন্ডে করার জন্য 5/18 দিয়ে করো, তাহলে এখানে চলে এলো 5। আর টি কত দিয়েছে? 10। তাহলে এখানে এলো 15 আর এখানে এলো 10। তাহলে কাটাকুটি করলে কত আসবে বলো? 5 2 10, 5 3 15, মানে 1.5। এই দেখো 1.5 ত্বরণ নির্ণয় করতে দিয়েছে। ত্বরণ নির্ণয় করতে দেওয়ার জন্য এখানে কী হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হয়ে যাবে এখানে আনসার, ঠিক আছে? এখানে স্কোয়ারটা দেওয়া ছিল না, তোমরা স্কোয়ারটা দিয়ে নাও। 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, বলো কি হবে এটা? গড় গতি আর গড় বেগ বস্তুর গতি কী নির্ণয় করে? গড় গতি আর গড় বেগ, গতি মানে স্পিডের কথা বলেছি, অ্যাভারেজ স্পিড।
গড় গতি এর ফর্মুলা কি? টোটাল যে জায়গাটা লেন্থটা তুমি যাচ্ছ, আমি বাংলাতেই লিখছি, মানে মোট দূরত্বের যে দৈর্ঘ্য, মোট দূরত্বই বলো, মোট দূরত্ব বাই যতটা সময় তুমি ইন্টারভেল নিচ্ছ, মানে তুমি বাংলাতে লিখতে পারো বিরতির সময়, যতটা তুমি ইন্টারভেল নিচ্ছ ততটা, এটা হচ্ছে গড় গতি। আর যদি বলে যে গড় ভেলোসিটি মানে গড় বেগের কথা বলে, তখন তুমি বলতে পারো যে সরণ ডিসপ্লেসমেন্ট যতটা ঘটছে, আর যতটা তুমি টাইম ইন্টারভেল কথাটা মানে কি, যতটা তুমি বিরতি নিচ্ছ, তাহলে এটাও বিরতির সময় দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে বলো গড় গতি আর গড় বেগ বস্তুর গতির কী নির্ণয় করে? এই যে গড় গতি আর গড় বেগ, দেখো বিরতি সময় কতটা তুমি সময় বিরতি নিয়েছো সেটা কিন্তু এখানে নির্দেশ করবে। ঠিক আছে, প্রদত্ত বিরতির সময় বা ইন্টারভেল টাইম ডিউরিং দ্য গিভেন ইন্টারভেল। নেক্সট কোশ্চেন, এটা তো ভেরি ইজি, বলো এটা কী হবে? বল বাই ভর, আমরা কি জানি এফ সমান এম এ, তো এখানে বল এফ সমান এম মানে কি এটা কি মানে কি মানে আমরা জানি ত্বরণ, অ্যাক্সিলারেশন, ত্বরণ। ওকে, দেখো এই কোশ্চেনগুলো কারোর ইজি মনে হতে পারে, তো তারা স্কিপ না করে যাওয়াটা আমি বলবো বেটার, কারণ হচ্ছে জানা কোশ্চেন আমরা অনেক অনেক জানা কোশ্চেন মানে ভুল করে ফেলি প্র্যাকটিসের জন্য, তো তোমরা অ্যাজ এ প্র্যাকটিস হিসাবে দেখতে পারো, বা যাদের কাছে নতুন তাদের কাছে তো আমি বোঝানোর চেষ্টা করছি, তোমাদের কতটা ভালো লাগে তোমরা দেখো। নেক্সট কোশ্চেন, কিন্তু আমি এটুকু বলতে পারি যে এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের জন্য মানে খুব খুব ইম্পর্টেন্ট রেলওয়ে গ্রুপ ডির জন্য। ঠিক আছে, তবে এখানে দিয়েছে অভিন্ন বেগে চলমান বস্তুর ত্বরণ কী হবে? অভিন্ন বেগে মানে যার বেগের কোনো চেঞ্জ নেই, সেখানে চলমান বস্তুর ত্বরণ কী হবে? আমি এইমাত্র একটা গ্রাফ ড্র করেছিলাম না, যখন সেম থাকে তখন বস্তুর ত্বরণ, আমি মাত্র গ্রাফটা কী করে ড্র করেছিলাম, যে এই দিকটা হচ্ছে গতিবেগ আর এদিকটা হচ্ছে সময়। ঠিক আছে, তো এটা ধরো সময়ের সঙ্গে যদি কোনো রকম কোনো চেঞ্জ না হয়, যদি এইভাবে সিম্পল চলতে থাকে, গতিবেগ যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে কি হবে? কোনো রকম কোনো ত্বরণ, আর বস্তুর ত্বরণ কি শূন্য। ত্বরণ হতে গেলে এইরকম হতে হবে গ্রাফটা, বা এইরকম হতে হবে গ্রাফটা, মানে গতিবেগটা ক্রমশ সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে হবে, কিন্তু যদি না বাড়ে তাহলে কী হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। ওকে, এই দেখো গ্রুপ ডি শিফট 2-তে এসেছিলো 6 তারিখে। নেক্সট কোশ্চেন, দেখো ইজি কোশ্চেন, ধনাত্মক ত্বরণ মানে আমরা আলোচনা করেছিলাম বস্তুর বেগটা বৃদ্ধি পাবে, ধনাত্মক ত্বরণ মানে বস্তুর বেগ বৃদ্ধি পাবে, ঋণাত্মক ত্বরণ মানে মন্দন, মানে বেগটা কমে যাবে, যেটা প্রথমের অপশন আছে, এইটা হয়ে যাবে এখানে, এটা আনসার। নেক্সট কোশ্চেন, যদি কোনো বস্তু একই সময়ের ব্যবধানে অসম দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? অসম দূরত্ব, সম দূরত্ব নয়, অসম দূরত্ব, ভালো করে এটা নোট করবে। নেক্সট, তাহলে এটা আনসার কী হবে বলো? দেখো এখানে তোমরা যদি একটা গ্রাফ ড্র করো, যদি একটা গ্রাফ হয়, ধরো এই দিকটা হচ্ছে সময়, আর এই দিকটা কী দিয়েছে? দূরত্ব দিয়েছে, কারণ দূরত্ব বাই সময় তো হচ্ছে বেগ, তো এরকম অসম দূরত্ব অতিক্রম করছে সময়ের ব্যবধানে, তাহলে কি হবে? জিনিসটা এরকম টাইপের হবে না, এরকম টাইপের, কারণ কি অসম দূরত্ব অতিক্রম করছে মানে দূরত্বটা কিন্তু সমান নয়, তাহলে গতিটাও অসম হবে। আমরা জানি যে দূরত্ব বাই সময় সমান তো গতি, মানে স্পিডের কথা জানি, তাহলে সেটা কি কখনো সম হবে? কখনোই না, অসম হবে। মানে যদি আমার দূরত্ব যদি অসমভাবে যায়, ধরো সময় যে ইন্টারভেল হচ্ছে তার সঙ্গে যদি দূরত্বটা অসমভাবে অতিক্রম করে, তার মানে তার গতিটাও অসম। ঠিক আছে, মানে আনইভেন স্পিড, ইংলিশে যেটাকে বলে আনইভেন স্পিড। নেক্সট কোশ্চেন, দেখো আরেকটা নিউমেরিক্যাল দিয়েছে, একটি গাড়ির বেগ সমানভাবে বৃদ্ধি পায় 5 ঘন্টায় এত থেকে এত হয়ে গেছে গাড়িটির ত্বরণ। দেখো এটা আমি তো বলবো তোমরা হোমওয়ার্ক করো, মানে এত ইজি ম্যাথ, আমি 2-3টে এরকম ম্যাথ দেখিয়ে দিলাম, ফালতু সময় নষ্ট আর করছি না। তোমরা এটা হোমওয়ার্ক করে প্লিজ কমেন্টে, আমি অনেকবার বলি যে কমেন্টে আনসার দিয়ে তোমরা দাও না, তো তোমরা চেষ্টা করো, এটা সিম্পল ফর্মুলা আমি তো বলে দিয়েছি, এ সমান ভি মাইনাস ইউ বাই টি, ভি বসাবে, ইউ বসাবে, টি বসাবে, বেরিয়ে যাবে, জাস্ট বসানোর আগে 5/18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ড করে নিও। তো প্লিজ তোমরা কমেন্ট বক্সে করো, তোমরা নিজেরাও কিছু মানে আনসার করো, না হলে কিন্তু এক্সামে প্রবলেম হবে প্র্যাকটিসের জন্য। ওকে, নেক্সট কোশ্চেন দেখো এখানে দিয়েছে ত্বরণের মাত্রা। ঠিক আছে, দেখো মাত্রা কিন্তু তোমাদের আমি কখনোই মুখস্থ করতে বলবো না, মাত্রা কিন্তু বানাতে জানতে হয়, তো আমি বানানো সম্পূর্ণ শিখিয়ে দেবো। যদি এরকম কিছু ক্লাস চাও তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো যে মাত্রা কী করে তৈরি করতে হয়, ক্লাস দিতে আমি অবশ্যই তোমাদের একটা মাত্রাও আটকাবে না, যত কিছু মাত্রা আছে কেমন করে তৈরি করতে আমি শিখে দেবো। কিন্তু এখন যেহেতু টাইম কম, আমি সেই জন্য ত্বরণের মাত্রা নিয়ে আলোচনা করি। দেখো ত্বরণের মাত্রায় শুধু আমি আলোচনা করছি, ত্বরণের একক কী বলো? মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক তো? এবার আমরা যে মাত্রা ডিনোট করি না, ml/t দিয়ে করি। এমটা কি? বস্তুর ভর, এলটা কি? বস্তুর দৈর্ঘ্য,
আর টিটা কি বস্তুর সময়। ঠিক আছে, এম এল টি দিয়ে নোট করি। এবার এমটা কি একটা লেন্থ, দৈর্ঘ্যের কথা বলছে, তাহলে এখানে এল আসবে। আর এখানে কি নিচে আছে সেকেন্ড স্কোয়ার মানে কি আমি মাত্র বললাম টাইম দিয়ে ডিনোট করি সময়টাকে, তাহলে টি স্কোয়ার আসবে। তাহলে এম কি কিছু আসছে না, এম তো 0। এল কি কিছু আসছে, হ্যাঁ এল তো একটা আছে, তাহলে এলকে 1 লিখতে পারো। আর টি স্কোয়ার আছে, তাই এটা যদি ওপরে উঠিয়ে দিই তাহলে এটা -2 হয়ে যাবে, এটা এভাবেও লিখতে পারো। অথবা এম তো কিছুই নেই, তাহলে কি লিখতে পারো L1, তাহলে L1 নাও দিতে পারো বা দিতেও পারো, এল টি টু দি পাওয়ার -2 এভাবে লিখতে পারো। আবার কীভাবে লিখতে পারো, শুধু এলটা দিলে এল টু দি পাওয়ার 1 টি টু দি পাওয়ার -2, এত কিছুভাবে লেখা যায়, তাই কোনো কিছু ঘাবড়াবে না। এল কিছু দেখো, এল তো 1 আছে, তাই এল এর মাথায় 1 দেওয়া যায়। দেখো 2 টু দি পাওয়ার 1 এর মানে কি 2ই তো হবে আলটিমেট, তো সেই রকমই জিনিস। তো এখানে তাহলে কোনটা মিলছে তোমরা দেখো, এখানে ফার্স্ট অপশানটাই হবে, কিন্তু এখানে একটা -2 বসাতে হবে শুধু, তাহলে এইটা হয়ে যাবে এখানে আনসার। M0 দেখো M0 L টু দি পাওয়ার 1 টি টু দি পাওয়ার -2, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আনসার। প্রত্যেকটা মাত্রা বানানো যায় এত সুন্দরভাবে, দেখো আমি কি সুন্দর বানিয়ে দেখালাম তোমাদের, তাই মুখস্থ করতে হবে না MLT কীভাবে করতে হয়, জাস্ট এইভাবে বানানো যাবে। তো আমার এক্সামের পর তো আমি দেখাবো, আর তোমাদের এর মধ্যে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো। নেক্সট কোশ্চেন, বলো শূন্য ত্বরণ মানে কি। দেখো আমরা কি জানি, এ সমান ভি মাইনাস ইউ বাই টি, ভালো করে বুঝবে। যদি এ যদি শূন্য হয়, মানে ত্বরণ যদি শূন্য হয়, তাহলে ভি মাইনাস ইউ বাই টি, তাহলে টি এর সঙ্গে 0 গুণ হয়, তাহলে কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তার মানে কি পড়ে রইল আমার এখানে, 0 সমান ভি মাইনাস ইউ, এটা পড়ে রইল। যদি আমি ইউটাকে এদিকে নিয়ে চলে যাই, তাহলে ইউ সমান ভি মানে প্রাথমিক বেগ আর অন্তিম বেগ এই দুটো কিন্তু সমান। তার মানে কি বস্তুর বেগটা কী হয়ে যাবে, বস্তুর বেগ একদম স্থির, না বৃদ্ধিও পাবে না, বেগ শূন্যও হবে না, আর বেগের কমও হবে না, বস্তুর বেগটা হয়ে যাবে এখানে স্থির। তার কারণটা কি, ফাইনাল ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটি, অন্তিম বেগ প্রাথমিক বেগ দুটোই কিন্তু ইকুয়াল। তো এরকম করে বুঝে পড়বো, কোনোটাই মুখস্থ করে তোমরা পরীক্ষায় অ্যান্সার মানে মনে রাখতে পারবে না, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন। দেখো এখানে কোশ্চেন দিয়েছে, ঋণাত্মক ত্বরণ নিচের কোনটির দিকের বিপরীত, বেগ, ভরবেগ, বল না দূরত্ব। দেখো ঋণাত্মক ত্বরণ কথাটা মানে ইংলিশে বলে রিটার্ডেশন, বা বাংলায় বলে মন্দন। এর মানে হচ্ছে যখন ক্রমশ বেগটা হ্রাস পেয়ে যাবে সেটাকে আমরা বলবো মন্দন। ধরো কোনো জায়গায় বাসটা ধীরে ধীরে বাস স্ট্যান্ডে এসে স্টপ হবে, তো ধীরে ধীরে যে স্পিডটা আছে সেই স্পিডটা কমিয়ে নিয়ে আসবে, তার মানে বাসটা যখন স্পিডটা কমিয়ে এনে বাস স্টপে স্টপ হচ্ছে তখন সেটাকে বলবো মন্দন। দেখো এই যদি এক গ্রাফ হয়, ঠিক আছে, এখানে বেগ কিন্তু ভেলোসিটি, আমি বারবার উল্লেখ করে দিচ্ছি ভেলোসিটি। তো এই দিকটা ধরো সাপোজ বলছি গতিবেগের কথা বলেছে, আর এদিকটা ধরো সময়ের কথা বলেছে, ঠিক আছে। তো আমার গতিবেগ ধরো এই, আমি কি বলেছিলাম এইটা হচ্ছে আমার ত্বরণ, কারণ ক্রমশ বেগ বৃদ্ধি পাচ্ছে। আর যদি কোনো রকমে আমি এটা কালারটা চেঞ্জ করে করছি, যদি জিনিসটা এই রকম টাইপের হয়, তার মানে এখানে বেগ কিন্তু ছিল বেশি, কিন্তু ধীরে 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 কিন্তু এখানে দেখো এসে কমে গেছে, তার মানে কি ধীরে ধীরে বেগটা কমছে, কারণ এইটা তো আমার বেগের গ্রাফ ছিল, তো এই ধীরে 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 কমছে, তার মানে কি নেগেটিভের দিকে যাচ্ছে। আমরা জানি যে উপর সাইডে হলে প্লাস, নিচের দিকে গেলে মাইনাস নেগেটিভ, তার সময়ের সঙ্গে সঙ্গে কমছে, তার মানে কি ভেলোসিটি গতিবেগ এরই দিকের বিপরীত, মানে এইটা হয়ে যাবে এখানে আনসার, এরই দিকের বিপরীত, কারণ এই দিকে যদি যেত তাহলে কিন্তু কী হতো ত্বরণ, কিন্তু ঋণাত্মক ত্বরণ দিয়েছে মানে মন্দন দিয়েছে, তার মানে এই দিকে ডিরেকশানটা হয়ে যাবে, এই দিকে ডিরেকশান হয়ে যাবে, বোঝা গেল। তাহলে এইটাও অ্যান্সার হয়ে গেলো বেগ বা ভেলোসিটি। নেক্সট কোশ্চেন, আজকে আমরা অনেকগুলো নিউমেরিক্যাল কিন্তু সলভ করছি, ঠিক আছে। তো বলো অ্যান্সার কী হবে, তোমরা খুব বেশি বেশি কোশ্চেন চাইতে বেশি বেশি কোশ্চেন নিয়ে এসেছি। 500 কেজি ভরের একটা বস্তুর উপরে 350 নিউটন একটা বল প্রয়োগ করেছে, এক্ষেত্রে উৎপন্ন ত্বরণ কী হবে বলো। দেখো এখানে এফ দিয়ে দিয়েছে 350 নিউটন, এখানে এম দিয়ে দিয়েছে 500 কেজি, উৎপন্ন ত্বরণ এ চেয়েছে, তাহলে আমরা ফর্মুলা কি জানি, এফ সমান এম ইন্টু এ, এখানে এ চেয়েছে, এ সমান কি এফ বাই এম, তাহলে এফ কি 350, এম কি 500, তাহলে কত হবে এই শূন্য, সরি এই শূন্যটা কেটে গেল, 35/50 মানে 5 10 50, 7 মানে কত হচ্ছে 0.7 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 0.7 মিটার পার সেকেন্ড স্কোয়ার কোথায় আছে এখানে, এই যে এখানে সেকেন্ড স্কোয়ারটা দিয়ে দাও,
তাহলে এটা হয়ে যাবে এখানে আনসার 0.7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটু মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে, আমি তার জন্য সরি বলছি, আমার কিছু করার নেই, মানে অপশানে একটু মিস্টেক হয়ে গেছে, সেই জন্য মুখে রিপিট করে দিচ্ছি। আশা করি অ্যাটেন্টিভলি যদি ভিডিওটাকেও দেখো কনস্ট্যান্টলি, মানে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, মন্দনের অর্থ কী? মন্দনের অর্থ হচ্ছে ঋণাত্মক ত্বরণ, মানে নেতিবাচক বা ঋণাত্মক ত্বরণ। নেক্সট কোশ্চেন, বলো গতি দূরত্ব সময়ের সম্পর্ক কী? দেখো ডিস্টেন্স সমান কী ছিল? স্পিড ইন্টু টাইম। এখানে কোথাও দেওয়া আছে? এখানে স্পিড সমান তাহলে কী হবে বলো? স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। এই যে স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। ওকে, নেক্সট কোশ্চেন, এগুলো ঝাঁটাঝাঁট উত্তর দেবে। যখন ত্বরণ ঋণাত্মক হবে বস্তুর বেগ অবভিয়াসলি কমবে, ধীরে 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 কমতে থাকবে যখন ত্বরণ ঋণাত্মক হয়ে যাবে, মানে ওটাকে মন্দন বলা হয়। নেক্সট কোশ্চেন, বলো 150 কেজি ভরের একটি বস্তু 5 সেকেন্ডে 6 মিটার পার সেকেন্ড থেকে 16 মিটার পার সেকেন্ডের বেগের পরিবর্তন হলো, ত্বরণ খুঁজুন। ত্বরণ সমান কি জানি? ভি মাইনাস ইউ বাই টি। ভি মাইনাস ইউ বাই টি মানে 10/5 সমান 2। 2 কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে এটা হয়ে যাবে এখানে আনসার 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নেক্সট কোশ্চেন, দেখো কত বড় একটা নিউমেরিক্যাল দিয়েছে। 30 কেজি ভরের একটা লোহার গোলকের সমান ব্যাসযুক্ত একটা অ্যালুমিনিয়াম গোলকের ভর 10.5 কেজি একটি টাওয়ার থেকে উভয় গোলক একযোগে পতিত করলো। যখন তারা মাটি থেকে 10 মিটার উপরে থাকে তখন তাদের একই থাকে কি? খুব ভালো প্রশ্ন, বলো আনসার কী হবে? দেখো যদি এই ভূমি হয়, ধরো এই একটা বস্তু মাটিতে আছে, একে আমি এই হাইটে তুলে দিলাম, এটা ধরো হাইট। সবসময় জেনে রাখবে যে এদের বস্তুর মধ্যে যে টোটাল এনার্জি থাকবে, টোটাল এনার্জি সবসময় কনস্ট্যান্ট থাকবে। টোটাল এনার্জি মানে মোট যে শক্তিটা, মেকানিক্যাল এনার্জি বলো, যে টোটাল এনার্জি মোট যে শক্তিটা সেটা সবসময় মানে এক থাকবে। টোটাল এনার্জি মানে কি? স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। একটু ব্যাপারটা বলে দিচ্ছি যাতে তোমাদের না আটকায়। স্থিতিশক্তিকে আমরা কী দিয়ে ডিনোট করি? mgh। আর গতিশক্তিকে কী দিয়ে করি? হাফ mv²। মানে তোমরা ব্যাপারটা বোঝো, যখন বস্তুটা এখানে ছিল, যখন আমি ক্রমাগত উপর দিকে উঠছিলাম তখন কিন্তু এর গতিশক্তিটা বাড়ছিল। আমি কিন্তু এই জিনিসটাকে এভাবে লেখার আমার প্রয়োজন নেই, ঠিক আছে। আমি যখন উপর দিকে উঠছিলাম ক্রমাগত কী হচ্ছিল? আমার গতিশক্তিটা কিন্তু কন্টিনিউ আমার বাড়ছিল। বাড়তে 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 যখন আমি এইখানে চলে এলাম না, এই পর্যায়ে, তখন আমার যখন দেখো যখন কোনো একটা বস্তুকে আমরা উপর দিকে ছুঁড়ি, তারপর বস্তুটা যখন আমাদের নিচের দিকে আসে, তখন বস্তুটাকে যখন ছুঁড়ি না, একটা টাইমে গিয়ে বস্তুটা পুরো স্থির হয়ে যায়, একদম স্থির হয়ে যায়। আমি মানলাম যে এই পয়েন্টে গিয়ে পরে এই বস্তুটা একদম স্থির হয়ে গেছে, তখন কিন্তু এখানে জানবে যে কোনো রকম যেখানে স্থির হয়ে যাচ্ছে ওখানে কোনো রকম কোনো গতিশক্তি কিন্তু থাকে না। তাহলে ওখানে কি থাকে? শুধুমাত্র স্থিতিশক্তি mgh থাকে পুরোটাই, কারণ ক্রমাগত আমার বাড়ছিল স্থিতিশক্তিটা, গতিশক্তি কন্টিনিউ বাড়তে বাড়তে একসময় গিয়ে যখন স্টপ হয়ে গেল, শুধুমাত্র স্থিতিশক্তি ওখানে আছে। এবার যখন বস্তুটা নিচের দিকে ক্রমাগত নামতে থাকবে কি হবে? গতিশক্তি এর কিন্তু ক্রমাগত বাড়তে থাকবে আর স্থিতিশক্তি কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে, ঠিক আছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, যে কোনো পয়েন্টে আমি যদি যখন বস্তুটা যখন নিচের দিকে নামছে তখন আমি এই পয়েন্টের কথা বলি বা এই পয়েন্টের কথা বলি বা এই পয়েন্টের কথা বলি, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার টোটাল যে এনার্জিটা, মোট যে শক্তিটা, ওটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। কারণ দেখো যখন আমি উপর দিকে উঠছিলাম তখন আমার গতিশক্তি কিন্তু কন্টিনিউ বাড়ছিল, কিন্তু বাড়তে বাড়তে যত আমি উপরের দিকে উঠে যখন একটা জায়গায় স্টপ হয়ে গেলাম, মানে এই জায়গাটা যখন স্টপ হয়ে গেলাম, তখন কিন্তু কি হয়ে গেল? স্থিতিশক্তি চলে এলো, তখন কিন্তু গতিশক্তি সম্পূর্ণ শূন্য হয়ে গেল। তার মানে কি? টোটাল এনার্জি mgh প্লাস শূন্য, একদম টোটালটা শূন্য। এবার যখন আমি নিচের দিকে নামছি, তোমরা কিন্তু বুঝবে ভালো করে ব্যাপারটা, যখন নিচের দিকে নামছি ধীরে ধীরে কি হচ্ছে? গতিশক্তিটা বাড়ছে আর এই mghটা কিন্তু ধীরে ধীরে কমছে। এই গতিশক্তিটা সাপোজ ধরো mgh এর মান, মানে যাই হোক, মানে গতিশক্তিটা ধরো 1 হয়ে গেল, তখন mgh কিন্তু একটু কমে গেল। আবার যখন এটা 2 হয়ে গেল তখন mgh আরেকটু কমে গেল। মেন কিন্তু টোটাল এনার্জিটা, বারবার বলছি, প্রত্যেকটা পয়েন্টে টোটাল এনার্জি, মোট শক্তি কিন্তু কনস্ট্যান্ট থাকবেই থাকবে। mghটা যত কমতে থাকবে, মানে গতিশক্তিটা তত বাড়তে থাকবে। আবার যখন উপর দিকে উঠবে গতিশক্তিটা যত বাড়তে থাকবে, mghটা তত কমতে থাকবে। দুটো কিন্তু সম্পূর্ণ ব্যালেন্স। এবার যখন আমি ধরো মাটিতে পড়ার ঠিক আগের মুহূর্তে, মাটিতে যখন এটা বস্তুটা যখন পড়ছে ঠিক সেই মুহূর্তে, মাটিতে পড়া সেই মুহূর্তে, মানে আমি যদি এই জায়গাটার কথা বলি না,
তখন কিন্তু দেখো সম্পূর্ণ mgh আছে, ঠিক আছে। আবার যখন আমি মাটিতে পড়ার আগের মুহূর্তে, ধর মাটি ধরো এটা তো, ধর আমি আগের মুহূর্তে মানে ধরো এই জায়গাটা আছে, এই জায়গাটা কি গতিশক্তি সব থেকে বেশি, গতিশক্তি ওই জায়গাটাতে সব থেকে বেশি, মানে হাফ mv² পুরো আছে। এক্ষেত্রে কিন্তু স্থিতিশক্তি ধরো একদম নেই, পুরো শূন্য। তার মানে কি মাটি থেকে পড়ার ঠিক আগের মুহূর্তে, তার মানে কি এইখানে যে mgh ছিল আর এই যে হাফ mv², এই দুটো কিন্তু আমি ইকুয়াল বলতে পারি, কারণ আমার মোট স্থিতিশক্তি কখনোই কিন্তু চেঞ্জ হয়নি। এবার দেখো আমি যদি এই এম আর এই এম কেটে দিই, ভালো করে বোঝো, আমি কিন্তু এটার দিকে অন্য কিছু একটা বোঝাতে চাইছি তোমাদের। আর একটা কোশ্চেন আসে এটা থেকে, আমি সেটাই তোমাদের ফর্মুলাটা প্রুভ করছি। তাহলে GH সমান কী হয়ে গেল, GH সমান এখানে কী পড়ে রইলো, 1/2 v², 1/2 v²। তাহলে এখানে দেখো v² সমান কী পড়ে যাবে, 2টা ওদিকে চলে যাবে, মানে 2gh। তাহলে v সমান কী হয়ে যাবে, √2gh। এটা কিন্তু একটা ফর্মুলা, তোমরা খাতায় নোট করে নাও। ঠিক উপর থেকে কোনো বস্তুকে ছেড়ে দিলে মাটিতে পড়ার আগে তার ভেলোসিটি হয়ে যাবে v সমান √2gh। এটা কিন্তু একটা ফর্মুলা, যদি কোনো রকম কোনো প্রশ্ন আসে তোমরা এটা দিয়ে সলভ করতে পারো, তার জন্য এত কিছু কাহানি বলা। এবার দেখো তাদেরকে একই থাকে কি, প্রত্যেকটা মুহূর্তে তাদের এক থাকে কি, এখানে তো টোটাল এনার্জি দেয়নি, তাহলে কি এক থাকে, ত্বরণ। যে বস্তুটা যে বেগে পড়ছে সেটা ত্বরণটা, ত্বরণ কিন্তু সবসময় এক থাকবে, ত্বরণ চেঞ্জ হবে না। আমার তো ত্বরণ তো কনস্ট্যান্ট, আমরা জানি 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার, এটা তো কনস্ট্যান্ট, এটা তো চেঞ্জ হবে না। এটা কি এই ক্ষেত্রে আনসার হবে ত্বরণ। আর এই কাহানিটা বলার কারণ হচ্ছে এই সূত্রটা প্রুভ করার জন্য ভি সমান √2gh বারবার এনটিপিসিতে বহুবার এই প্রশ্নটা কিন্তু ফেলেছে, তাই গ্রুপ ডিতে একদম হালুয়া কোশ্চেন আসবে কিন্তু ভাববে না, সেই জন্য আমি একটু ডিপে গিয়ে তোমাদের পড়াই। তো এটা স্ক্রিনশট নিয়ে নাও বা খাতায় নোট করে নাও, আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো একটি নির্দিষ্ট দিকে একটি বস্তুর গতিকে কি বলা হয়, যখন আমার নির্দিষ্ট দিকে যাবে। দেখো ডিস্টেন্স তো কিছু নয়, যে কোনো ইচ্ছার দিকে ফিরে ফিরে যেতে পারে, কিন্তু যখন আমার নির্দিষ্ট একটা দিক বলে দেবে সেই ক্ষেত্রে সেটা কী হয়ে যাবে, সরণ। আর সরণের কথা যেখানেই আসবে সেখানে কি আসবে, ভেলোসিটির কথা আসবে, মানে বেগের কথা আসবে, বেগ। ঠিক আছে, তাই মুখস্থ করবো না, বারবার বলছি বুঝে পড়ো। নেক্সট কোশ্চেন, বলো কী হবে, সময়ের সাথে সাথে একটি বস্তুর বেগকে দেখানো হয়েছে। এই কিছুক্ষণ আগে বললাম কি হবে, একটা বেগ সময় গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফ, বেগ আর সময় গ্রাফ, এটা অ্যান্সার হয়ে যাবে। কিছুক্ষণ আগে আমরা ড্র করেও দেখালাম এটা, তাই আর ড্র করছি না। নেক্সট কোশ্চেন, বলো সরণের পরিবর্তনের হারকে, হার পরিবর্তনের হার, হার কখন আসবে বলেছি, যখন নিচে টাইম দিয়ে ভাগ হয়। সরণের পরিবর্তনের হার মানে নিচে সময় চলে আসবে, তো সরণ বাই সময় কি বলো, ভেলোসিটি, ভেলোসিটি বেগ, ভেলোসিটি, ঠিক আছে বেগ। নেক্সট কোশ্চেন, যখন কোনো বস্তুর গড় বেগ ও তাৎক্ষণিক বেগ সমান হয়। দেখো গড় বেগ আর তাৎক্ষণিক বেগ যখন সমান হয়ে যাবে না, তখন জেনে রাখবে শূন্য ত্বরণে আছে, ব্যাস এইটুকু জেনে রাখো, বেশি ডিপে যাওয়ার এটা দরকার নেই। তখন বস্তু শূন্য ত্বরণে আছে, বস্তুর গড় বেগটাও যা, তাৎক্ষণিক বেগটা তা দুটোই সমান, সেক্ষেত্রে শূন্য ত্বরণ, কোনো ত্বরণ নেই, সিম্পল ভেলোসিটি নিয়ে যাচ্ছে। কোনো রকম ত্বরণ তখনই হবে যখন বেগ বৃদ্ধি হবে, এখানে কোনো বৃদ্ধি হয়নি, গড় বেগ তাৎক্ষণিক বেগ দুটোই সমান, তাহলে শূন্য ত্বরণ। নেক্সট কোশ্চেন, দেখো বেগ বাই সময়, বেগ বাই সময় কি আমরা কি জানি বলো, ত্বরণ। বেগ বাই সময় হচ্ছে ত্বরণ, সময়ের পরিবর্তন, সরি বেগ বাই সময় নয় কিন্তু পরিবর্তন, বেগ বাই সময়ের পরিবর্তন। পরিবর্তন যদি না দিত তাহলে কী হবে তোমরা কমেন্টে জানিও তো, বেগ বাই সময়, এটা বেগ বাই সময়ের পরিবর্তন দিয়েছে বলে ত্বরণ হয়েছে। নেক্সট কোশ্চেন, দেখো এটা দিয়েছে ত্বরণ বার করতে, আমরা ত্বরণের ফর্মুলা জানি v-u/t। দেখো 20 মিটার/সেকেন্ড গতিতে চলে, স্থির অবস্থা থেকে শুরু করে, মানে স্থির অবস্থা মানে কি প্রাথমিক বেগটা শূন্য, আর ভিটা হচ্ছে 20, এটা শূন্য, টাইম 10 সেকেন্ড, তাহলে 10 × 20, মানে এ সমান 2 মিটার/সেকেন্ড স্কোয়ার, 2 মিটার/সেকেন্ড স্কোয়ার, এটা অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, একটি বস্তুর বেগ অতিবাহিত সময়ের সমানুপাতিক, অতিবাহিত সময়ের সমানুপাতিক, বস্তুর কি আছে অভিন্ন ত্বরণ, মানে তার ত্বরণ চেঞ্জই হয়নি, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, তার ত্বরণ চেঞ্জ হয়নি, তার জন্য অতিবাহিত সময়ের সমানুপাতিকই আছে। নেক্সট কোশ্চেন, কোনো বস্তু একই গতিতে চলে, আরে একই গতিতে চললে কোনো ত্বরণ থাকবে, আমি মাত্র যে গ্রাফটা তোমাদের এঁকে দেখালাম, কোনো ত্বরণ নেই, ত্বরণ শূন্য। নেক্সট কোশ্চেন, দেখো জনাকীর্ণ রাস্তায়, মানে জনবহুল যেটা রাস্তা আছে, অনেক যানজট আছে, বাসের গতি অসমান, অবশ্যই অসমান হবে, আনইভেন হবে, কখনোই সমান হতেই পারে না, বৃত্তীয় তো হবে না, রৈখিকও হবে না, অসমান। বাসটা থামতে থামতে ধীরে ধীরে কখনো স্পিড বাড়াবে কমাবে, গতি অসমান। নেক্সট কোশ্চেন,
বলছে নিচের কোন রাশিটি বেগের সাথে তার গতিকে নির্দিষ্ট করে, বেগের সাথে গতিকে নির্দিষ্ট করে, বলো কী হবে? অ্যাকচুয়ালি এটা বেগের সাথে মানে এটা মোশনের কথা বলেছে মেনলি। হ্যাঁ, আচ্ছা এই কোশ্চেনটা ছেড়ে দাও, এই কোশ্চেনটা আমি পরে একবার দেখবো, ঠিক আছে? এটা মোশনের সাথে হবে, ঠিক আছে? আমি এই কোশ্চেনটা একবার পরে চেক করবো, এই কোশ্চেনটা বাদ দিয়ে করো তোমরা। নেক্সট কোশ্চেন দেখো, আই থিঙ্ক এই কোশ্চেনটা কিছু একটা মিস্টেক আছে, মানে আমি কিছু লিখতে হয়তো ভুল করেছি, ঠিক আছে? তো আমি চেক করে নেবো, তারপর তোমাদের নেক্সট দিন করে দেবো, কোনো অসুবিধা নেই। নেক্সট কোশ্চেন বলো, ড্যাশ হলো একটি বস্তুর প্রতি একক সময়ে বেগের পরিবর্তনের পরিমাপ। সময়ের বেগের পরিবর্তনের পরিমাপ মানে ত্বরণ ছাড়া আর কি হবে? ত্বরণই তো জানি আমরা, সময়ের সঙ্গে বেগের পরিবর্তন হয়, পরিবর্তন আবার কি বেগ বৃদ্ধি হয় মেনলি, তো এটা হচ্ছে ত্বরণ। নেক্সট কোশ্চেন বলো, একটি নির্দিষ্ট দিকে গতিশীল বস্তুর গতিকে নির্দিষ্ট দিকে, তাহলে নির্দিষ্ট দিক আমি কার ক্ষেত্রে বলি বলো? নির্দিষ্ট দিক ভেলোসিটির ক্ষেত্রে, বেগ, তাতে বৈজ্ঞানিক পরিভাষায় কী বলে? বেগ। নির্দিষ্ট দিকে আমি সরণ বলেছি না, যেখানে সরণ কথাটা চলে আসবে, নির্দিষ্ট দিক মানে সরণ, সরণ যেখানে আসবে সেখানে কি আসবে? ভেলোসিটি মানে হচ্ছে বেগ। তাহলে আশা করি কোনো প্রবলেম হচ্ছে না তোমাদের বুঝতে, যেভাবে আমি বুঝিয়ে এসেছি চার মানে এই যে পার্টটা চলছে এতগুলো পার্টের পরে তোমরা নিজেরাই আশা করি আনসার দিতে পারছো সব ভিডিওগুলো যদি দেখে থাকো, আর বুঝতেও তোমাদের অসুবিধা হওয়ার কথা নয় তোমাদের কিন্তু। নেক্সট কোশ্চেন, একটি বস্তুর ত্বরণ, একটি বস্তুর ত্বরণ কী হবে বলো? এখানে একটু মিস্টেক আছে, দেখো একটি বস্তুর ত্বরণ হলো তার ড্যাশ পরিবর্তন প্রতি একক সময়ে, এটা পরিবর্তন প্রতি একক সময়। আচ্ছা তোমরা বলো না ত্বরণ সমান কি? ত্বরণ সমান ভি মাইনাস ইউ বাই ভি মাইনাস ইউ বাই টি, তার মানে কি এখানে তার ভেলোসিটির পরিবর্তন হচ্ছে, তার বেগের পরিবর্তন ঘটছে, ঠিক আছে? তো এখানে আনসারটা কী যাবে? বেগ প্রতি একক সময়ের অন্তরে, মানে একক সময়ের পার ইউনিট টাইম, একক সময়ের অন্তরে, বা যখন টাইম চেঞ্জ হচ্ছে। তোমরা আশা করি কোশ্চেনটা বুঝতে পেরেছো, হয়তো কোশ্চেনটা একটুখানি মিস্টেক আছে এখানে, কিন্তু তোমরা বুঝে নাও যে একটি বস্তুর ত্বরণ প্রতি একক সময়ের অন্তরে তার কী চেঞ্জ হচ্ছে? তার বেগ, বেগের পরিবর্তন, মানে বেগটা ক্রমশ যখন বৃদ্ধি হবে, সময়ের সাপেক্ষে যখন বেগটা কন্টিনিউ বৃদ্ধি পেতে থাকবে তখন সেটাই বস্তুর ত্বরণ। তাই বস্তুর ত্বরণ থেকে মানে যেরকম কোশ্চেন ঘুরি দেখ তোমাদের আশা করি অসুবিধা হবে না, হয়তো কোশ্চেনটা মিসিং আছে আমি মানছি, তার জন্য সরি, কিন্তু তোমাদের অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, আজকে আর কোশ্চেন নেই, আজকে কিন্তু আমরা প্রায় অনেক প্রশ্ন কমপ্লিট করে ফেলেছি, প্রায় 39 কোশ্চেন কিন্তু আমরা আজকে কমপ্লিট করে ফেলেছি, কারণ আমাদের এই চ্যাপ্টারটা খুব রানিং শেষ করতে হবে। মনে হয় আর একটা থেকে দুটোর ভিডিও আসবে, শেষ হয়ে যাবে। আমি চেষ্টা করছি যে নেক্সট ভিডিওতেই কমপ্লিট করে দেওয়ার, আমি তাও ট্রাই করছি তোমাদের জন্য, ঠিক আছে? আর তোমরা প্লিজ মানে তোমাদেরই চ্যানেল এক্সাম গ্র্যাভিটি যদি আমার বোঝানো ভালো লেগে থাকছে, যদি ভালো লেগে থাকে বা তোমাদের যদি কিছু উপকার হয়ে থাকে বা বেনিফিট কিছু হয়, গ্রুপ ডির জন্য কিছু উপকার বলে মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর প্লিজ তোমরা কমেন্ট করো, মেন যেটা ইম্পর্টেন্ট হচ্ছে কমেন্ট করো, কমেন্টে আমাকে জানাও তোমাদের কেমন লাগছে। অনেকে কমেন্ট করছে, তাদেরকে বলছি থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাদেরকে লাইক করো, অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, ফ্রেন্ডদের কাছে শেয়ার করবে। আর চ্যানেলটাকে তোমরা কিন্তু অনেকের ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, তো তোমরা যদি সাপোর্ট না করো আমার চ্যানেলে গ্রো করবে না। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি, যদি এটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার, আমি বলছি বলে করবে মানে ব্যাপারটা এটা নয়। যদি ভালো লাগে বা যদি মনে হয় যে না এটা এই চ্যানেলটা আমাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য উপকারে লাগছে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও, ঠিক আছে? তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর তোমাদেরকে বারবার বলছি ডেসক্রিপশন বক্স কিন্তু ভালো করে চেক করবে। ভালো থেকো।